Assalamu alaikum viewers. I am Ajat Morshad. Welcome to back my channel 20 minute school life. আমি আজকে যে বিষয় নিয়ে আলোচনা করার জন্য আপনাদের সামনে হাজির হয়েছি সেটা হচ্ছে ভার্ব। আমরা কি জানি ভার্বকে বাক্য বা সেন্টেন্সের প্রাণ বলা হয়। আবার কেউ কেউ ভার্বকে বাক্য বা সেন্টেন্সের হৃদয় বলে থাকেন। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে পার্টস অফ স্পিচের একটা গুরুত্বপূর্ণ অংশ ভার্ব নিয়ে। কারণ সেই ভার্ব নিয়ে আমরা আজকে আলোচনা করব যেই ভার্ব ছাড়া আমরা কোনো সেন্টেন্স বা বাক্য গঠন করতে পারি না, অর্থাৎ ভার্ব ছাড়া কোনো সেন্টেন্স গঠন করা পসিবল নয়। তাহলে আজকের বিষয়টা খুব বেশি ইম্পর্টেন্ট। আপনারা যারা আজকের এই ভিডিওটা দেখছেন আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে আপনারা আজকের এই ভিডিওটা স্কিপ করে যাবেন না, অর্থাৎ সম্পূর্ণ ভিডিওটা মনোযোগের সহিত দেখবেন। আর আজকে যে ভিডিওটা আপনারা দেখছেন সেখান থেকে যারা নতুন রয়েছেন তারা অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। বাকি জানি ভার্ব শব্দের অর্থ কি। ভার্ব শব্দের অর্থ হচ্ছে ক্রিয়া বা কাজ, অর্থাৎ যে ওয়ার্ড বা শব্দ দ্বারা কোনো সেন্টেন্সের কার্য সম্পাদন, যেমন যাওয়া, খাওয়া, দাওয়া, লওয়া, মারা, ধরা ইত্যাদি বোঝায় তাকে ভার্ব বলা হয়। আমি আবার বলছি, যে শব্দ বা ওয়ার্ড দ্বারা সেন্টেন্সের কার্য সম্পাদন, যেমন খাওয়া, দাওয়া, যাওয়া, লওয়া, মারা, ধরা ইত্যাদি বোঝায় তাকে ভার্ব বলে। আমরা আপনাদের সুবিধার্থে ভার্ব নিয়ে একটা চার্ট তৈরি করেছি, অর্থাৎ ভার্বের যে প্রকারভেদ রয়েছে সেগুলো নিয়ে একটা চার্ট তৈরি করেছি। আপনাদের সুবিধার প্রতি লক্ষ্য রেখে আজকে সেই চার্টটা আপনাদেরকে উপস্থাপন করছি। এটাই ছিল ভার্বের একটা চার্ট বা সারণী। আমরা ভার্বকে প্রধানত দুই ভাগে ভাগ করতে পারি। প্রথম যে প্রকারভেদ রয়েছে সেটা হচ্ছে ফাইনাইট ভার্ব, আর সেকেন্ড যেটা রয়েছে সেটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। এবার আসি ফাইনাইট ভার্ব কাকে বলে। যে ভার্ব কোনো সেন্টেন্সের বক্তব্যের সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে এবং নাম্বার, পার্সন এবং টেন্স অনুসারে ভার্ব এর রূপ পরিবর্তন করতে পারে তাকে ফাইনাইট ভার্ব বলা হয়। কয়েকটা এক্সাম্পল দিলে আপনারা সহজেই সেটা বুঝতে পারবেন। যেমন হি প্লেস ক্রিকেট এভরিডে। এখানে হি হচ্ছে সাবজেক্ট। হি যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সেহেতু ভার্বের সাথে এস বা ইয়েস যুক্ত হবে, সেজন্য আমি এখানে দিয়েছি হি প্লেস ক্রিকেট এভরিডে। দেন যে এক্সাম্পলটা আমি দিচ্ছি সেটা হচ্ছে দে প্লে ক্রিকেট এভরিডে। এখানে একটু খেয়াল করেন, দে হচ্ছে সংখ্যাবাচক, সংখ্যা হচ্ছে প্লুরাল। যেহেতু অনেকজনকে বোঝাচ্ছে সেহেতু আমি এখানে ভার্বের সাথে এস বা ইয়েস যুক্ত করতে পারবো না, সেহেতু আমি দিয়েছি দে প্লে ক্রিকেট এভরিডে। এবার আসি টেন্সের মাধ্যমে যেটা ভার্বের রূপগত পরিবর্তন হয় সেটার একটা এক্সাম্পল দেখে নেওয়া যাক। যেমন হি প্লেড ক্রিকেট ইয়েস্টারডে। এখানে আমি দিয়েছি ইয়েস্টারডে। ইয়েস্টারডে শব্দের অর্থ হচ্ছে গতকাল, অর্থাৎ অতীত বোঝানো হয়েছে। অতীত বোঝানোর ক্ষেত্রে আমরা এখানে ভার্বের ফার্স্ট ফর্ম করে দিয়েছি, সেজন্য আমি এক্সাম্পলে দিয়েছি হি প্লেড ক্রিকেট ইয়েস্টারডে। এবার আসি নন ফাইনাইট ভার্ব কাকে বলে। যে ভার্ব কোনো সেন্টেন্সের বক্তব্যের শেষ হয় না, অর্থাৎ সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে না এবং নাম্বার, পার্সন এবং টেন্স অনুসারে রূপগত পরিবর্তন হয় না, সেই শব্দ বা ওয়ার্ডকে নন ফাইনাইট ভার্ব বলা হয়। যদি এক্সাম্পল দেওয়া যায় তাহলে আপনারা সেটা সহজে বুঝতে পারবেন। যেমন আই ওয়ান্ট টু ওয়াচ টিভি। এখানে একটু খেয়াল করেন, ওয়াচ শব্দটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। এবার আসি আমি যেটা প্রথমে বলেছিলাম ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব কত প্রকার? ফাইনাইট ভার্ব হচ্ছে মূলত দুই প্রকার। একটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, আরটা হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব। আমরা অনেকে সেটাকে অক্সিলারি ভার্ব বলি, সেটা অক্সিলারি ভার্ব হবে না, সেটা হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব। এবার আসি প্রিন্সিপাল ভার্ব কাকে বলে। যে ভার্ব অন্য কোনো ভার্বের সহযোগিতা ছাড়া স্বাধীনভাবে অর্থ প্রকাশ করতে পারে সেই ভার্বকে প্রিন্সিপাল ভার্ব বলা হয়। যেমন হি রাইটস এ লেটার। এখানে রাইটস শব্দটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, কারণ এখানে রাইটসটা স্বাধীনভাবে অর্থ প্রকাশ করতে পারে। এবার আসি সেকেন্ড যেটা বলেছিলাম সেটা হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব। অক্সিলিয়ারি ভার্ব কাকে বলে? অক্সিলিয়ারি ভার্ব হচ্ছে যে ভার্ব অন্য কোনো ভার্বের পূর্বে বসে কোনো একটা সেন্টেন্স বা বাক্যকে মাধুর্য করে তোলে, অর্থাৎ সম্পূর্ণ অর্থ প্রকাশ করে, সেই ভার্বটাকে বলা হয় অক্সিলিয়ারি ভার্ব বলা হয়।
যেমন যদি কয়েকটা উদাহরণ দিই, এম, ইজ, আর, এগুলো হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব। এবার আসি, আমি প্রথম যেটা বলেছিলাম সেটা ছিল প্রিন্সিপাল ভার্ব। প্রিন্সিপাল ভার্ব কত প্রকার? প্রিন্সিপাল ভার্ব হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব আর সেকেন্ড যেটা রয়েছে সেটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। এবার আসি ট্রানজিটিভ ভার্ব কাকে বলে? যে ভার্ব সম্পূর্ণরূপে অর্থ প্রকাশ করার জন্য, কোনো বাক্যের সম্পূর্ণরূপে অর্থ প্রকাশ করার জন্য পরবর্তীতে অবজেক্ট গ্রহণ করে সেই ভার্বকে বলা হয় ট্রানজিটিভ ভার্ব। আর ইনট্রানজিটিভ ভার্ব হচ্ছে সেই ভার্বকে বোঝায় যে ভার্ব অবজেক্টের প্রয়োজন হয় না, সম্পূর্ণরূপে অর্থ প্রকাশ করতে পারে। অর্থাৎ যে ভার্বের পরে অবজেক্টের ব্যবহার দরকার পড়ে না, সেই ভার্বকে বলা হয় ইনট্রানজিটিভ ভার্ব। এবার আসি ট্রানজিটিভ ভার্বের একটা এক্সাম্পল দেওয়া যাক। যেমন আইট রাইস, দেখেন এখানে রাইস শব্দটা হচ্ছে অবজেক্ট, তাহলে যে ভার্ব অবজেক্ট গ্রহণ করে তাকে ট্রানজিটিভ ভার্ব বলে। সেজন্য আইট রাইস হচ্ছে, এখানে ইট শব্দটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। এবার আসি ট্রানজিটিভ ভার্ব কি? দ্য বয় ওয়াক্স, এখানে একটু খেয়াল করেন, দ্য বয় ওয়াক্স, বালকটি হাঁটে। তো ওয়াক্সের পরে আমি অবজেক্ট ইউজ করি নাই, অর্থাৎ অবজেক্টের প্রয়োজন নাই, অবজেক্ট গ্রহণ করে না, সেহেতু এখানে ওয়াক্স শব্দটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। এবার আসি অক্সিলিয়ারি ভার্ব কত প্রকার? অক্সিলিয়ারি ভার্ব হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে প্রাইমারি অক্সিলিয়ারি ভার্ব আর সেকেন্ড যেটা রয়েছে সেটা হচ্ছে মডাল অক্সিলিয়ারি ভার্ব। প্রাইমারি অক্সিলিয়ারি ভার্ব হচ্ছে 14টা। যেমন এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বি, বিং, বিন, হ্যাভ, হ্যাজ, হ্যাড, ডু, ডাস, ডিড। এই 14টা হচ্ছে প্রাইমারি অক্সিলিয়ারি ভার্ব। প্রাইমারি অক্সিলিয়ারি ভার্ব কখনো কখনো প্রিন্সিপাল ভার্ব হিসেবেও ব্যবহার হতে পারে। যেমন আমি যদি একটা এক্সাম্পল দিই, আপনারা সহজে সেটা বুঝতে পারবেন। যেমন আই এম এ স্টুডেন্ট, এখানে এমটা অক্সিলিয়ারি ভার্ব হলেও এখানে এমটা প্রিন্সিপাল ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে। আবার যদি এই এম শব্দটা অক্সিলিয়ারি ভার্বের, যেটা প্রাইমারি অক্সিলিয়ারি ভার্ব, সেটা নিয়ে যদি আমি একটা এক্সাম্পল দিই, সেটা হচ্ছে আই এম গোয়িং টু স্কুল, এখানে এম শব্দটা হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে। এবার আসি মডাল অক্সিলিয়ারি ভার্ব কতটা? মডেল অক্সিলিয়ারি ভার্ব হচ্ছে 13টা। ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট, ডিয়ার, ওড টু, ইউজ টু। এই 13টা হচ্ছে মডাল অক্সিলিয়ারি ভার্ব। এই মডেল অক্সিলিয়ারি ভার্বের পরে যে ভার্বটা ইউজ করা হয় সেটা ভার্বের বেস ফর্ম হিসেবে ব্যবহার করা হয়। এবার আসি, আমরা যেটা বলেছিলাম নন ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট ভার্ব মূলত 3 প্রকার। ফার্স্ট যেটা রয়েছে সেটা হচ্ছে জেরান, আর সেকেন্ড যেটা রয়েছে সেটা হচ্ছে পার্টিসিপল, আর থার্ড যেটা রয়েছে সেটা হচ্ছে ইনফিনিট। জেরান কাকে বলে? কোনো ভার্বের সাথে যদি আইএনজি যুক্ত থাকে এবং উক্ত ভার্ব যদি ভার্ব এবং নাউন উভয় হিসেবে কাজ করে, তখন উক্ত ভার্বটাকে বলা হবে জেরান। যেমন ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ, অথবা বলা যায় সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ। এখানে ওয়াকিং এবং সুইমিং উভয় হচ্ছে জেরান। এবার আসি পার্টিসিপল কাকে বলে? কোনো ভার্বের সাথে যদি আইএনজি যুক্ত থাকে এবং উক্ত ভার্ব যদি ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম হয়, এবং যদি উক্ত ভার্বের ফার্স্ট পার্টিসিপল এবং তার পূর্বে হেভিং থাকে, এবং উক্ত ভার্ব যদি ভার্ব এবং অ্যাডজেক্টিভ উভয় হিসেবে কাজ করে, তখন উক্ত ভার্বকে বলা হবে পার্টিসিপল। পার্টিসিপল আবার 3 প্রকার। ফার্স্ট যেটা রয়েছে সেটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, সেকেন্ড যেটা রয়েছে সেটা হচ্ছে ফার্স্ট পার্টিসিপল, থার্ড যেটা রয়েছে সেটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল কাকে বলে? কোনো ভার্বের সাথে যদি আইএনজি যুক্ত থাকে এবং উক্ত ভার্ব যদি ভার্ব এবং অ্যাডজেক্টিভ উভয় হিসেবে কাজ করে, তখন উক্ত ভার্বকে বলা হবে প্রেজেন্ট পার্টিসিপল। এবার সেই প্রেজেন্ট পার্টিসিপলের একটা উদাহরণ দেখে নেওয়া যাক। যেমন এ রুলিং স্টোন গ্যাদার্স নুমস, এখানে রুলিং শব্দটা ভার্বের সাথে আইএনজি যুক্ত রয়েছে এবং উক্ত ভার্বটা ভার্ব এবং অ্যাডজেক্টিভ উভয় হিসেবে কাজ করে, সেজন্য সেটা হবে প্রেজেন্ট পার্টিসিপল। এবার আসি ফার্স্ট পার্টিসিপল কাকে বলে? কোনো ভার্বের যদি ফার্স্ট পার্টিসিপল ফর্ম থাকে এবং উক্ত ভার্ব যদি ভার্ব এবং অ্যাডজেক্টিভ উভয় হিসেবে কাজ করে, তখন সেটাকে বলা হবে ফার্স্ট পার্টিসিপল। যেমন একটা উদাহরণ দেখে নেওয়া যাক। যেমন আই স এ রিটেন লেটার অন দ্য ফ্লোর। আই স, আমি দেখেছি একটা লিখিত চিঠি, অন দ্য ফ্লোর, ফ্লোরের উপরে। এখানে রিটেন শব্দটা হচ্ছে ফার্স্ট পার্টিসিপলের উদাহরণ। এবার আসি পারফেক্ট পার্টিসিপলের উদাহরণ। কোনো একটা ভার্ব যদি ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম হয় এবং তার পূর্বে যদি হেভিং থাকে, তখন সেটাকে বলা হয় পারফেক্ট পার্টিসিপল। যেমন একটা এক্সাম্পল দিচ্ছি, হেভিং কমপ্লিটেড হিজ হোমওয়ার্ক, করিম ওয়েন্ট টু প্লে।
অর্থাৎ করিম তার ঘরের কাজ শেষ করে সে খেলা করতে গেল। এখানে হ্যাভিং কমপ্লিটেড, এখানে হ্যাভিং কমপ্লিটেড এই শব্দটা, এই অংশটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপলের উদাহরণ। এবার আসি ইনফিনিট ভার্ব কাকে বলে। কোনো ভার্ব যদি ভার্বের বেস ফর্ম হিসেবে ব্যবহৃত হয় এবং তার পূর্বে যদি টু শব্দটা থাকে, তখন সেটা হবে, সেই ভার্বটা হবে ইনফিনিট। যেমন হি ইজ টু উইক টু ওয়াক, হি ইজ টু উইক টু ওয়াক, এখানে টু ওয়াক, ওয়াক শব্দটা হচ্ছে ইনফিনিট। যদি আজকের এই ক্লাসটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই যে কাজটা করবেন সেটা হচ্ছে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন এবং একটা লাইক দিবেন, কারণ আপনাদের লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব বাটনে ক্লিক করা তিনটা কাজ, অর্থাৎ আপনারা তিনটা কাজ করতে সর্বোচ্চ হলে 30 সেকেন্ড সময় লাগবে। এই 30 সেকেন্ডে আমাকে উৎসাহিত করবেন, আপনাদের দ্বারা আমি উৎসাহিত হবে, কারণ আমি যাই পারি না কেন আপনারা যদি আমাকে উৎসাহিত না করেন তাহলে আমার এই ক্লাসটা করা ব্যর্থ। আর আপনারা যদি উপকৃত হয়ে থাকেন সেটাই হচ্ছে আমার সার্থকতা। আমার এখানে কোনো এক্সট্রা কোনো সার্থকতা নেই, আমার সার্থকতা একটাই যে আমার মাধ্যমে কেউ যদি উপকৃত হয়ে থাকেন তাহলে সেটাই হচ্ছে আমার সার্থকতা। আপনারা সকলে পরবর্তী ক্লাস দেখবেন সেই প্রত্যাশা ব্যক্ত করে আমি মোহাম্মদ আজাদ মোর্শেদ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।